আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। শুভ সকাল দর্শক, একটি সুন্দর ও প্রাণবন্ত সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ২১শে টিভির স্টুডিও থেকে। আমি ডাক্তার অর্থি জোখরিফ, দেখছি এসকেএফ নিবেদিত নারী স্বাস্থ্য। নারীদের নানা জটিলতার মাঝে অন্যতম একটি জটিলতা হলো তার জরায়ু টিউমার। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্যায়ে আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই। কি কারণে একজন নারীর জরায়ুতে টিউমার হয়ে থাকে, কারাই বা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন, এবং যারা দীর্ঘদিন ধরে এই রোগটির সাথে লড়ছেন কিংবা এই রোগটিতে আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন তারা কোন ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারেন, এবং এই রোগটির সম্পর্কে সচেতনতায় আমাদের কোন ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি। দর্শকের সকল বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত স্বনামধন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। চলুন শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। এই মুহূর্তে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জয়শ্রী সাহা, সহযোগী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অর্থী। টিউমার কথাটি শুনলেই সারা দেশের এখনো অসংখ্য নারী রয়েছেন যারা আতঙ্কিত হয়ে যান। আবার অনেকে ধরেই নেন যে টিউমার মানে ক্যান্সার। আবার অনেকেই লক্ষ্য করেন বা অনেকের মুখে শোনেন যে টিউমার থেকে ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি, এমন একটি প্রচলন আমাদের দেশে রয়েছে। ম্যাম, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে শুরুতেই আপনার কাছে জানতে চাই, একজন নারীর জরায়ুতে সাধারণত কি কি ধরনের টিউমার হতে পারে? আসলে জরায়ু টিউমার বলতে আমরা প্রধানত জরায়ু টিউমার মানেই হলো আমরা ধরে নেই যে এটা ফাইব্রয়েড ইউট্রাস, অথবা এটা আসলে বিভিন্ন নামে পরিচিত। মায়োমা বলে, কেউ বলে ফাইব্রোমায়োমা, এই ধরনের। কিন্তু মানে মেইন সমস্যাটা হলো যে জরায়ুর ভিতরে কোনো কিছু মানে অবাঞ্ছিত, যেটার নর্মালি থাকে না, সেটাই মানে মাসকুলার টিস্যুগুলো যখন অনেক বেশি গ্রোথ হয়, এই কন্ডিশনটাকে আমরা আসলে বলি টিউমার। মানে কোনো কিছু নর্মাল থেকে কিছুটা বড় হয়ে যাওয়া বা ফুলে ওঠা, এটাই হলো টিউমার। তো জরায়ুর যে বিনাইন টিউমার, এটার নামই হলো ফাইব্রয়েড, যার অনেকগুলো নাম আছে, যেটা হলো মায়োমা বা ফাইব্রোমায়োমা, এই ধরনের নানা ধরনের টিউমার থাকতে পারে। তবে কারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন? সকল নারীরা কি এটিতে আক্রান্ত হতে পারেন, নাকি নির্দিষ্ট শ্রেণীর কোনো নারী বা কারো স্পেশালভাবে এটিতে আক্রান্তের ঝুঁকি বেশি? আসলে এই মানে টিউমারের একটা এজ আমরা যদি চিন্তা করি, তাহলে সাধারণত দেখা যায় যে 30-র পরে গিয়ে মেয়েদের এই টিউমারটা মানে পাওয়া যায়। অর্থাৎ আমরা কিন্তু রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মানে 30 থেকে 50 এই সময়ের মধ্যে এই টিউমারটা আমরা সাধারণত দেখতে পাই। এবং টিউমারের আসলে দেখা যায় এর আগে টিউমারটা তেমন পরিলক্ষিত হয় না, বা 50-এর পরে গিয়েও আসলে ওইভাবে আসে না, কারণ এই সময়টা হলো মেয়েদের রিপ্রোডাক্টিভ এজ, বা এই টাইমে এই টিউমারের মানে প্রধান মানে সিমটমগুলো নিয়ে মেয়েরা আমাদের কাছে আসে। অনেক সময় হয়তো ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়, অর্থাৎ তার হয়তো কোনো সিমটম ছিল না, কিন্তু অন্য কোনো ডিজিজ টেস্ট করতে গিয়ে বা আলট্রাসোনোগ্রাফি করে হয়তো ইনসিডেন্টালি এই ধরনের টিউমার অনেক ক্ষেত্রে এটি তেমন কোনো লক্ষণ বা উপসর্গ প্রকাশ করে না, আপনি বলতে চাইছেন। তবে একজন নারী কি করে বুঝবেন, কোন ধরনের লক্ষণ বা উপসর্গের দ্বারা বুঝবেন যে তিনি জরায়ু টিউমারে আক্রান্ত হয়েছেন? সাধারণত মেয়েরা আমাদের কাছে আসে মেইনলি মানে মাসিকের প্রবলেম নিয়ে, যেটা হলো সাইক্লিক্যাল বা প্রতি মাসে যে মেনস্ট্রুয়েশনটা হওয়ার কথা, সেই সিমটমটাই যখন দেখা যাচ্ছে এটা মানে নর্মালি যেটা হচ্ছিল তার থেকে বেড়ে যাচ্ছে, বা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা বলে যে সেকেন্ড ডেতে হয়তো দেখা যায় প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, বা যে মেয়েটা হয়তো আগে দেখতো যে দিনে 3বার বা 4বার হয়তো তাকে চেঞ্জ করলে হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে হয়তো ঘন ঘন বা বারবার তাকে চেঞ্জ করতে হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে সে চাকা চাকা ব্লাড, অথবা কেউ বলে যে মাংসের দলার মতো মনে হচ্ছে কিছু বের হচ্ছে, মাসিকের সাথে চাকা চাকা বা মাংসের দলার মতো রক্তক্ষরণ হলে সেটাতে আমরা বলি যে এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, যেটা এটা একটা লক্ষণ হতে পারে। অর্থাৎ এক্সেসিভ ব্লিডিং এই টিউমারের একটা লক্ষণ। কিন্তু আসলে টিউমারটা জরায়ুতে কোথায় আছে তার উপরেও সিমটমটা ডিপেন্ড করে। যদি টিউমারটা জরায়ুর ভিতরের দিকে থাকে অথবা টিউমারটা মাংসের মধ্যে থাকে, তখন সাধারণত পেশেন্টরা এটা নিয়ে আসে। কিন্তু যদি টিউমারটা জরায়ুর বাইরের দিকে থাকে, তখন কিন্তু মেয়েদের মেনস্ট্রুয়েশনে কোনো প্রবলেম হয় না।
আবার যখন অতিরিক্ত ব্লিডিং হয় তখন কিন্তু অনেক মেয়েরা খেয়াল করে যে যখন এই ক্লটটা পাস করে বিশেষ করে তখন তারা দেখে যে তলপেটে কিন্তু একটু ব্যথা হয়, যেটাকে আমরা বলি স্পাজমোটিক পেইন, এবং এটা সাধারণত সেকেন্ড ডেতে বেশি হয় এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের মেনস্ট্রুয়েশন ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু এই ব্যথাটা কমে আসে। আচ্ছা, কমে আসে। ম্যাম, এই যে নানা ধরনের জটিলতা, মাসিকের সাথে রক্তক্ষরণ বা চাকার মতো যাওয়া বা নানা ধরনের জটিলতা এবং জরায়ুতে টিউমার, কি কারণে একজন নারীর এটি হয়ে থাকে? এটি কি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে? আসলে এটার স্পেসিফিক কোনো কারণ নেই, তবে কিছু রিস্ক ফ্যাক্টর আছে। যেমন হলো যে ফ্যামিলিতে যদি কারো থাকে, মা, খালা বা বোন, তাদের মধ্যে এই ধরনের একটা দেখা যায় ইনসিডেন্স। আবার অনেকের বেলাতে হয়তো এই টিউমারটা মেইনলি হলো ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট, যেহেতু আমি শুরুতেই বলছিলাম যে এটা কিন্তু রিপ্রোডাক্টিভ এইজের মেয়েদের মধ্যে বেশি হচ্ছে এবং এই সময় আসলে শরীরে ইস্ট্রোজেনের আধিক্য হলে টিউমারটা বেশি হয়, অর্থাৎ এই টিউমারটা হলো ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট। সাধারণত দেখা যায় যে একটু যাদের ওজন বেশি থাকে, অর্থাৎ ওবেসিটি, এটা কিন্তু হাইপার ইস্ট্রোজেনিক একটা, যারা একটু মোটা, যারা একটু ওজন বেশি তাদের মধ্যে হবার একটা টেন্ডেন্সি থাকে। আর একটা আমি বললাম হলো ফ্যামিলিয়াল, মানে বংশ পরম্পরা, হয়তো মা, খালা, বোন এদের ছিল, সেই হিসেবে আসতে পারে। আবার হ্যাঁ, আবার হয়তো টিউমারটা একদম ছোট ছিল কিন্তু প্রেগন্যান্সিতে হয়তো প্রথমবারের মতো ডায়াগনোসিস করা যায়, কারণ প্রেগন্যান্সিটাও কিন্তু হাইপার ইস্ট্রোজেনিক একটা কন্ডিশন। তখন হয়তো ইনসিডেন্টাল যে বাচ্চাটা কেমন আছে দেখতে গিয়ে হয়তো সোনোগ্রাফিক্যালি ডিটেক্ট করা গেল যে পেশেন্টের একটা জরায়ুতে টিউমার আছে। অর্থাৎ আবার কোনো কোনো ক্ষেত্রে রেশিয়াল একটা ব্যাপার থাকে, যেমন আমরা দেখেছি যে ককেশিয়ানদের তুলনায় আফ্রিকান বা আমেরিকান পিপলদের মধ্যে এটা বেশি দেখা যায়। ম্যাম, যেমনটি বলছিলেন বংশ পরম্পরায় এটি হবার আক্রান্তের ঝুঁকি একটি রয়েছে, তো যারা এমন অনেক নারীরাই রয়েছেন বংশগতভাবে তাদের পরিবারে অনেকেরই জরায়ুতে টিউমার, তারাও তো আক্রান্তের ঝুঁকিতে, তো তাদের ক্ষেত্রে নিয়মিত স্ক্রিনিং একটি টেস্ট বা আপনাদের ফলো আপে থাকা জরুরি, যেহেতু আপনি বলছিলেন এটি কোনো লক্ষণ বা উপসর্গ প্রকাশ করে না অনেক ক্ষেত্রেই। তো আপনি একজন নারীকে কতদিন পর পর, যারা ঝুঁকিতে রয়েছেন তাদের কতদিন পর পর ডাক্তারের ফলো আপে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন? আসলে যদি টিউমারটা ইনসিডেন্টালি ডিটেক্ট হয় অথবা পেশেন্টের কোনো কমপ্লেইন থাকে, যেহেতু এটা ক্যান্সার না, সেই জন্য আমি বলবো যে জরায়ু টিউমার বা ফাইব্রয়েড, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এটা কিন্তু মানে এখান থেকে ক্যান্সার হবার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। দেখা যাচ্ছে 1000 জনের মধ্যে একজনের হয়তো এই টিউমার থেকে ক্যান্সার হচ্ছে, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রেই মানে যখন সিমটম করে তখন পেশেন্টরা কিন্তু আমাদের কাছে আসে। যদি মানে এমন কিন্তু অনেক সময় হয় যে হয়তো অন্য কোনো ডিজিজ ডায়াগনোসিস করতে গিয়ে ইনসিডেন্টালি এটা ডায়াগনোসিস হচ্ছে, তখন কিন্তু রেগুলার চেকআপ বা ফলো আপটা খুব জরুরি নয়। আচ্ছা, যদি একটা মেয়ের এমন হয় যে মাসিকের সময় প্রচুর ব্লিডিং হয় অথবা সে বুঝতে পারে যে তার রক্তশূন্যতা হচ্ছে বা রক্তশূন্যতার সিমটমগুলো তার মধ্যে দেখা দেয়, যেমন তার গায়ের রংটা ফ্যাকাশে হয়ে যাওয়া অথবা তার শরীরে মানে মনে হচ্ছে যে দুর্বল লাগছে নর্মালের তুলনায়, অথবা দেখা যাচ্ছে সে কিছু দূর হেঁটে গেলেই হয়তো ক্লান্ত হয়ে যাচ্ছে, সিঁড়ি বেয়ে উঠলেই সে হাঁপিয়ে যাচ্ছে, নর্মাল যে কাজগুলো সে আগে ঘরে করতো যেটা করে তার আগে প্রবলেম হতো না, কিন্তু ইদানিং কালে তার কাছে মনে হচ্ছে যে সে ক্লান্ত হয়ে পড়ছে, এগুলো কিন্তু অ্যানিমিয়ার কারণে হচ্ছে, কিন্তু এটার আন্ডারলাইং কজটা কিন্তু এই জরায়ু টিউমার। কাজে এইগুলো ক্ষেত্রে আমরা কিন্তু আসলে পেশেন্টকে মানে টিউমারের ট্রিটমেন্ট নিতে বলবো বা ফলো আপের ব্যাপার আসবে, কিন্তু যাদের কোনো সিমটম নেই, শুধু ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়েছে, তারা কিন্তু 6 মাস বা বছরে একবার একটা চেকআপে আসলেই কিন্তু তাদের চলে, কারণ এখান থেকে ক্যান্সার হবার ঝুঁকি কিন্তু কম। ঝুঁকি একদমই নেই। ম্যাম, অনেকেই রয়েছে যারা এই জরায়ুতে টিউমার হচ্ছে বা ডায়াগনোসিস হয়েছে, যেমন আপনি বলছিলেন ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয় অনেকের, অন্য কোনো পরীক্ষা করাতে গিয়ে হঠাৎ করে তারা জানতে পারলো তাদের জরায়ুতে একটি টিউমার রয়েছে। তারা দেখা যায় অনেক ক্ষেত্রেই গর্ভবতী হয়ে যান খুব জলদি, কারণ তাদের ধারণা যে এই জরায়ু টিউমারটির কারণে তাদের বাচ্চা কনসিভ করবে না পরবর্তীতে, বা বন্ধ্যাত্বের কারণ হতে পারে এটি। কোন কোন ক্ষেত্রে জরায়ু টিউমারটি বন্ধ্যাত্বের কারণ হতে পারে? আসলে টিউমারটা কোথায় আছে এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। হ্যাঁ, জরায়ুর টিউমারটা যদি জরায়ুর ভিতরে থাকে তাহলে এটা এক ধরনের প্রবলেম করে, জরায়ুর বাইরের দিকে থাকলে এক ধরনের সমস্যা করে। তো আমরা দেখি যে জরায়ুর মুখে, অর্থাৎ হলো জরায়ু মুখ যেটাকে বলি আমরা সার্ভিক্স, জরায়ু মুখে যদি টিউমারটা থাকে এটা একটা প্রবলেম করতে পারে, এবং টিউমারের সাইজটা বেশ বড় হয়ে গেল, এটা তার ইনফার্টিলিটির কারণ হতে পারে। হয়তো তখন সে ফিজিক্যাল রিলেশনটা মেনটেন করতে পারছে না, অথবা দেখা যাচ্ছে তার স্পার্ম পেনিট্রেশনে প্রবলেম হচ্ছে, এটা একটা কারণ হতে পারে। আবার এটা যদি জরায়ুর সাথে
টিউবের যে সংযোগস্থল মানে যেটাকে আমরা বলি কর্ণ, সেই জায়গাটাতে যদি এই টিউমারটা চলে আসে বা গ্রো করে তখন এটা কিন্তু ইনফার্টিলিটির কারণ হতে পারে। জরায়ুতে টিউমারটা কোথায় আছে সেটার উপরে আসলে ডিপেন্ড করে, এবং আকৃতির উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে তার ইনফার্টিলিটি হবে কিনা, এবং এই ক্ষেত্রে আপনারা নির্ধারণ করে দেন এটি। ম্যাম, যারা জরায়ুতে টিউমার হয়েছে এবং সেটি জানার পরে অনেকে, আমি যেমনটি বলছিলাম, গর্ভবতী হয়ে যান, এবং এই যে জরায়ুতে তার বাচ্চা এবং তার টিউমার দুটি একই সাথে নিয়ে তিনি 9টি মাস একই সাথে অতিবাহিত করছেন, এক্ষেত্রে তার গর্ভস্থ শিশুটির কি কোনো জটিলতা হওয়ার আশঙ্কা রয়েছে? হ্যাঁ, এখানেও একই মানে আমি আনসার বলবো যে কারণ জরায়ুর টিউমারটা যদি বাইরের দিকে থাকে এটা কিন্তু তার প্রেগন্যান্সিকে কোনো এফেক্ট করবে না, কিন্তু টিউমারটা যদি ভিতরের দিকে থাকে জরায়ুর ক্যাভিটির মধ্যে, যার মধ্যে কিনা তার বাচ্চাটি বড় হচ্ছে, প্রথম দিকে হয়তো দেখা যায় টিউমারের সাইজের উপর আসলে ডিপেন্ড করে, অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন হয়ে যায় প্রথম 3 মাসের মধ্যে হলে। তারপর যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে, সাথে সাথে প্রেগন্যান্সি যেহেতু ইস্ট্রোজেনিক একটা কন্ডিশন, বাচ্চার সঙ্গে সঙ্গে কিন্তু টিউমারটাও বড় হতে থাকে, যার জন্য অনেক ক্ষেত্রে গিয়ে আমরা কিন্তু দেখতে পাই যে মানে আগে ভাগেই হয়তো তার সময় হয় নাই, কিন্তু আগে ভাগেই হয়তো তার লেবার পেইন শুরু হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি প্রি টার্ম লেবার। হ্যাঁ, অনেক সময় প্রি ম্যাচিওর বেবি ডেলিভারি হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো পেশেন্টের টিউমারের পজিশনটা এরকম যে আমরা হয়তো তাকে নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে পারছি না, বা কোনো কারণে হয়তো অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তখন আমাদেরকে সিজারিয়ান সেকশনও কখনো কখনো অ্যাডভাইস করতে হয়। তো এটা আসলে ডিপেন্ড করে যে টিউমারের সাইজটা কেমন বা টিউমারটা কোথায় আছে তার উপরে। আচ্ছা, তো এই ধরনের উপসর্গ যেমন বলছিলেন আপনি, নানা ধরনের উপসর্গের কথা, এই উপসর্গগুলো নিয়ে যখন আপনাদের সামনে একজন নারী যেয়ে থাকে, আপনারা কোন কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার নির্দেশনা দিয়ে থাকেন, এবং জরায়ু টিউমারে কি কোনো কনফার্মেশন টেস্ট আছে যে এটি করালেই তারা সুনির্দিষ্টকরণ হতে পারবেন যে এটি জরায়ু টিউমার? জরায়ু টিউমার আসলে পেশেন্টরা যখন আমি তো বলছিলাম যে সিমটম নিয়ে আসে, বা আমরা কিন্তু এক্সামিনেশন করেও আমরা কিন্তু বুঝতে পারি যে এটা হলো তার জরায়ু টিউমার। অনেক ক্ষেত্রে মেয়েরা কিন্তু দেখা যাচ্ছে তলপেটে একটা চাকা নিয়ে আমাদের কাছে চলে আসে, এটাও কিন্তু একটা সিমটম হতে পারে। তখন কিন্তু আমরা টেস্ট করে মানে পার ভ্যাজানাল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনালি পেটে হাত দিয়ে বা মাসিকের রাস্তায় হাত দিয়ে এক্সামিনেশন করে আমরা কিন্তু বুঝে ফেলি যে এটা জরায়ুর টিউমার বা জরায়ুর পাশে ওভারি থেকে আসছে, এটা কিন্তু সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারি। এরপরে সেলফ এক্সামিনেশনের মাধ্যমে আপনারা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই হাত দিয়ে বুঝে ফেলতে পারেন। এরপরে আমরা মানে কনফার্ম করার জন্য যাই হলো আল্ট্রাসোনোগ্রাফি, যেটা তুমি বলছিলে যে কনফার্মেটরি কোনো টেস্ট আছে কিনা। একটা সিম্পল আল্ট্রাসোনোগ্রাফি, তলপেটের একটা আল্ট্রাসোনোগ্রাফি করে সেটাই কিন্তু আমাদেরকে ডিটেক্ট করে দিতে পারে নাম্বার অফ টিউমার্স কতগুলো আছে বা কোথায় আছে। যদি খুব ভালো সোনোলজিস্ট হয় সে কিন্তু আমাদেরকে খুব ভালো গাইড করতে পারে যে এটা কি ধরনের টিউমার, টিউমারের সাইজটা কেমন, কোথায় আছে, সংখ্যা, এগুলো বলে দিতে পারে। ম্যাম, অসংখ্য ধন্যবাদ, অসাধারণভাবে বুঝিয়ে বলছিলেন, কিন্তু সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার, আবার ফিরবো বিরতির পর। প্রিয় দর্শক, এসকেএফ নিবেদিত নারীর স্বাস্থ্যে আজ কথা বলছি নারীর জরায়ু টিউমার নিয়ে। এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্য এবং পরামর্শ দিচ্ছিলেন আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসক। আরও বিস্তারিত জানবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ফিরছি বিরতির পর, ততক্ষণ পর্যন্ত একুশের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি এসকেএফ নিবেদিত নারীর স্বাস্থ্যে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিভ। আজ কথা বলছি নারীদের জরায়ু টিউমারের নানা দিক নিয়ে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জয়শ্রী সাহা, সহযোগী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল। ম্যাম, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে নারীর জরায়ু টিউমার সুনিশ্চিতকরণে আপনারা কোন কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার নির্দেশনা দিয়ে থাকেন। তো যখন আলট্রাসোনোগ্রাম বা সেলফ এক্সামিনেশনের মাধ্যমে আপনারা সুনিশ্চিত হয়ে গেলেন যে তার জরায়ুতে টিউমার হয়েছে, অনেক ক্ষেত্রে, তো বেশিরভাগ ক্ষেত্রে এটি নির্ভর করে চিকিৎসা পদ্ধতি, এটির আকার কিংবা আকৃতির উপর, যেমনটি আপনি বলছিলেন। ম্যাম, চিকিৎসা পদ্ধতির অপশনগুলো কি কি? ধন্যবাদ। আসলে শুধু আকার আকৃতি বা কোথায় আছে সেটাও সবসময় বিবেচনা, আমরা আসলে চিকিৎসা দেওয়ার আগে আরও কিছু জিনিস আমরা বিবেচনায় আনি। যেমন হলো যে পেশেন্টের বয়স কেমন, তার সিমটমটা কতটুকু বা কি পরিমাণ, হ্যাঁ, বা তার কষ্টটা কি ধরনের, কারণ সব টিউমার কিন্তু এক ধরনের সিমটম করে না। হ্যাঁ, আবার আরেকটা ব্যাপার হলো যেহেতু এটা জরায়ু রিলেটেড, কাজেই তার প্রেগন্যান্সি ভবিষ্যতে সে আরো নিতে চায় কিনা বা এখন তার কটা বাচ্চা আছে সেগুলোর উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যেমন একটা পেশেন্ট অনেক ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু নালি প্যারাস, অথবা যার কোনো বাচ্চা নেই অথবা একটা বাচ্চা আছে, তার বয়স প্রায় 8-10 বছর, মাঝখানে বেশ একটা লম্বা গ্যাপ,
তাদের মধ্যে কিন্তু এই টিউমারটা আমরা দেখি। তো তার মানে কি, তার মানে তার কিন্তু প্ল্যান আছে, হয়তো সে আরেকটা বাচ্চা নেবে, যে কোনো কারণে এখন হয়তো পারছে না, কিন্তু তার প্ল্যান আছে আরেকটা বাচ্চা হয়তো 5 বছর 10 বছর পরে সে নিবে। তো সেই ক্ষেত্রে এই টিউমারটা যখন আমরা পাই, তার মানে কিন্তু আমার এমন কোনো চিকিৎসা দিতে হবে যাতে হলো গিয়ে তার টিউমারটাও কমে কিন্তু তার ইউট্রাসটাও ঠিক থাকে। আমরা সাধারণত এই টিউমারের জন্য 2 ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা দিয়ে থাকি, যেমন হলো মেডিকেল ট্রিটমেন্ট এবং হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট মানে তাকে আমি ওষুধ দেব যাতে করে তার কষ্টটা কমে, এটা একটা উদ্দেশ্য। 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে তার টিউমারের সাইজটা যাতে কমে, অথবা যদি টিউমারটাকে ছোট করে ফেলা যায়। তবে মেডিসিনের মাধ্যমে টিউমারের সাইজও কমিয়ে আনা যায়। কিন্তু আসলে টিউমার দ্বারা ওষুধ দ্বারা টিউমারকে কিন্তু একদম ভ্যানিশ করে ফেলা যায় না। হ্যাঁ, যার টিউমার আছে হয়তো টিউমারটা বড় হবে না আমি মেডিসিন দিলে, বা সাইজটা কমে আসবে, কিন্তু টিউমার যে একদম চলে যাবে তা কিন্তু না। যদি টিউমারটা তার জন্য জীবনঘাতী কোনো প্রবলেম না করে, যেমন তাকে খুব বেশি অ্যানিমিয়া করে ফেলছে, এই ধরনের না হলে আমরা কিন্তু মেডিকেল ট্রিটমেন্টটাকেই আমরা প্রিফার করি, প্রায়োরিটি দিয়ে থাকি। তো মেডিকেল ট্রিটমেন্ট হিসেবে আমরা আসলে হরমোনাল কিছু ড্রাগস আমরা দেই। অনেক ক্ষেত্রে যদি পেশেন্টের অনেক ব্লিডিং হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিফিব্রিনোলাইটিক, অর্থাৎ তার এই যে রক্ত বা ব্লিডিং যে অনেক বেশি হচ্ছিল, রক্তপাত অনেক বেশি হচ্ছিল, সেটা কমিয়ে নিয়ে আসার জন্য আমরা কিছু ওষুধ দিই, এবং সেটা হয়তো বলে দিলাম পেশেন্টকে যে মাসিকের প্রথম দিন থেকে 5 দিন আপনারা খাবেন। এবং আমার ধারণা অনেক দর্শকই, বিশেষ করে যারা আজকে টিউমারের প্রবলেমে ভুগছে, তারা এই ওষুধগুলোর নামও জানেন। কারণ ট্র্যাক্সিল, জ্যামিক এই ধরনের ওষুধগুলো তারা কম বেশি নিজেরাই শুরু করে দেয় পিরিয়ডে যখন প্রবলেম বেশি হয় বা অনেক বেশি ব্লিডিং হয়। তো এটা একটা ট্রিটমেন্ট, কিন্তু এটা হলো তখন ব্লিডিংটাকে কমিয়ে নিয়ে আসার জন্য। এছাড়া যদি পেশেন্টের ব্যথা হয়, আমরা NSAID গ্রুপের ড্রাগ আমরা কিছু প্রেসক্রাইব করি, যেটা হলো পেইন কিলার, এবং এই পেইন কিলারগুলো খেলে তার ব্যথাটা যেমন কমে, সাথে সাথে তার ব্লিডিং এর মাত্রাটাও কিন্তু কমে আসে। কিন্তু এগুলো হলো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। কিন্তু হরমোনাল ড্রাগসগুলো আমরা দেই হলো টিউমারটার উপরে কাজ করার জন্য, টিউমারটাকে ছোট করে নিয়ে আসার জন্য, বা তার টিউমারটা যাতে বড় হতে না পারে সেজন্য আমরা যে ড্রাগগুলো দেই সেটা হলো খুবই কমনলি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা কম্বাইন্ড ওরাল পিল। হ্যাঁ, এটা একটা ট্রিটমেন্ট, বেশ ভালো ট্রিটমেন্ট, এবং খুব কমনলি আমরা এটা দিয়ে থাকি। কখনো কখনো দেখা যায় যে আমরা শুধুমাত্র প্রোজেস্ট্রোজেন নামে একটা ড্রাগ আমরা পেশেন্টদেরকে প্রেসক্রাইব করি, এবং সেটা সাধারণত আমরা সাইক্লিক্যাল অর্ডারে দেই। অর্থাৎ পেশেন্ট হয়তো 21 দিন করে খাবে, 7 দিন গ্যাপ দিবে, আবার 21 দিন খাবে, 7 দিন গ্যাপ দিবে, এভাবে আমরা প্রেসক্রাইব করি। এছাড়াও আমাদের দেশে এখন এই টিউমারের জন্য বেশ ভালো কিছু ড্রাগস অ্যাভেলেবেল, যেমন আমরা ইউলিপ্রিস্টাল, এই ড্রাগসটা আমরা এখন প্রেসক্রাইব করি, যেটা কিনা আমরা একটানা 3 মাস বা 6 মাস পর্যন্ত আমরা পেশেন্টকে দেই। এবং তাতে যেটা হয় যে পেশেন্টের হয়তো মেনস্ট্রুয়েশনটা কিছুদিন বন্ধ থাকে সাময়িকভাবে, কিন্তু টিউমারটা কিন্তু সাইজে কমে আসে। তো ম্যাম, মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আমি আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, যারা এই টিউমার নিয়ে ভুগছেন বা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন, তাদের কি আপনারা আয়রন, ফলিক অ্যাসিড কিংবা জিঙ্ক টাইপের কোনো ওষুধ খাবার অ্যাডভাইস করে থাকেন? অবশ্যই, যদি পেশেন্টের অ্যানিমিয়া থাকে তাহলে তো অবশ্যই আমি এই ধরনের ড্রাগ আমি দিব। এবং সঙ্গে সঙ্গে এমনও হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট খুব বেশি অ্যানিমিক হয়ে আমাদের কাছে চলে আসে, হিমোগ্লোবিন হয়তো 5, 6, 7, তখন কিন্তু অনেক ক্ষেত্রে হসপিটালে অ্যাডমিশন করে পেশেন্টকে ব্লাডও দেয়া লাগতে পারে, ব্লাড ট্রান্সফিউশনেরও কিন্তু প্রয়োজন হয়। পরিমাণে ব্লিডিং হয়, চাকা চাকা রক্ত যায়, অ্যানিমিক হওয়ার একটা সুযোগ রয়েছে, রয়ে গেছে। এক্ষেত্রে অস্টিকাল জি খাবার একটি ভূমিকা রয়েছে, তবে খেতে পারে অবশ্যই সুনির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ মেনে। আচ্ছা, আরেকটু আমি বলছিলাম যেটা হলো সার্জারির ব্যাপারটা, যে মেডিকেল ট্রিটমেন্ট এগুলো তো আমরা দেই, এবং সার্জারি আসলে কখন দরকার হয়? সার্জারি হলো যে যখন দেখা যাচ্ছে যে তার টিউমারের সাইজটা বেশ বড় হয়ে গেছে, সে হাতে বুঝতে পারে, অথবা সে মুভ করতে তার প্রবলেম হচ্ছে, সে বুঝতে পারছে যে টিউমারটা অনেক বড় এবং হেভিনেস, তলপেটে বেশ ভারী একটা কিছু তার কাছে মনে হয়, অথবা দেখা যাচ্ছে যে তার যেটা আমরা শুরুতে বলছিলাম যে অনেক বেশি রক্তশূন্য হয়ে যাচ্ছে পেশেন্ট, এটাও কিন্তু একটা কারণ যে টিউমারটা খুব বড় হয়ে গেছে অথবা খুব বেশি রক্তশূন্যতা হচ্ছে। তখন কিন্তু আমাকে মেডিকেল ট্রিটমেন্টে থাকলে হবে না, আমাকে সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতেই হবে। তখন আর কোনো অপশন থাকে না। ম্যাম, সার্জারি প্রসিডিউরগুলোর মধ্যে কি কি রয়েছে? বাংলাদেশের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আপনারা কি কি ধরনের সার্জারি করে থাকেন? সার্জিক্যাল পদ্ধতিতে সার্জারি করে থাকেন? সার্জিক্যাল ট্রিটমেন্টও আসলে 2 ভাবে করা হয়। প্রথমত একটা হলো যে শুধু টিউমারটা আমরা ফেলে দিতে পারি, যার নাম হলো মায়োমেক্টমি। অনেক ক্ষেত্রে দেখা যায় জরায়ু হয়তো ফেলা সম্ভব হয় না, পেশেন্টের বয়স কম, অথবা ওনার প্ল্যান আছে হয়তো বাচ্চা আরও নিতে চাচ্ছেন, বা এই মুহূর্তে উনি জরায়ু ফেলতে রাজি না, সেক্ষেত্রে আমরা অনেক সময় শুধু টিউমারটা ফেলে দিই, যেটাকে আমরা বলি মায়োমেক্টমি। এই যে টিউমারটাকে আমরা রিমুভ করছি, সেটাও আমরা আসলে এখন অনেকভাবে করতে পারি, যেমন আমরা পেট কেটে অপারেশন করি, অনেক ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপিক্যালি করি, অনেক ক্ষেত্রে হিস্ট্রোস্কোপিক্যালিও কিন্তু টিউমারটাকে রিমুভ করা যায়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট,
তার বয়স নিয়ার অ্যাবাউট 45 অথবা আপ, তখন হয়তো তার জন্য জরায়ুটা খুব জরুরি নয়। তখন আমরা অনেক ক্ষেত্রে আসলে এই টিউমার সহ আমরা জরায়ুটা ফেলে দেই, যেটাকে আমরা বলি হিস্টেক্টমি। আচ্ছা, অনেক ক্ষেত্রে এমনও হয়ে দাঁড়ায় যে ফ্যামিলি কমপ্লিট কিন্তু বয়স 45 এর নিচে, কিন্তু আপনাদের টিউমার সাইজটির উপর বেস করে হিস্টেক্টমি করে ফেলতে হয়, এমনও তো অনেক সময় হয়ে থাকে ম্যাম। তো এই যে সার্জারিতে যেতে আমাদের দেশে এখনো অনেকেই আতঙ্কিত হয়ে যান কিংবা কিছুটা ভীতি কাজ করে, সার্জারি পরবর্তী জটিলতা হবার সম্ভাবনা রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমি একটু ক্লিয়ার হতে চাই ম্যাম। হিস্টেক্টমি পরবর্তী কি কোনো জটিলতা হবার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, আমি অর্থে তার আগে আরেকটা মেসেজ আমি একটু বলি। যেমন আমি কিন্তু বলছিলাম মায়োমেক্টমির কথা, যে শুধুমাত্র টিউমারটা ফেলে দিব, এক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম হতে পারে। এটা একটু বলি আগে, তারপর আমি হিস্টেক্টমিটা বলছি। হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হিস্টেক্টমি মানে তো পুরাই জরায়ুটা আমি কেটে ফেলে দিলাম, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো তার মায়োমেক্টমি, জরায়ুটা রেখে আমি শুধু টিউমারটা ফেলে দিচ্ছি। সেক্ষেত্রে যেটা প্রবলেম হয়, অনেকেই ভাবে যে আমি মনে হয় একদম মানে ফ্রি হয়ে গেলাম বা আমার ভবিষ্যতে আর কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু ঠিক না। আমরা যখন জরায়ু রেখে টিউমারের অপারেশনে যাই, আমরা কিন্তু পেশেন্টদেরকে খুব ভালো মতো বুঝাই বা কাউন্সিলিং করি যে এটা কিন্তু সাময়িক একটা ট্রিটমেন্ট। হয়তো যে কোনো কারণে এখন আমি ইউট্রাসটা ফেলতে পারছি না বা শুধু টিউমারটা ফেলে দিচ্ছি, তাদের কিন্তু চান্স থাকে ভবিষ্যতে আবারও অপারেশন লাগতে পারে বা ভবিষ্যতে টিউমারটা আবার নতুন করে তৈরি হতে পারে। এবং যেই সমস্যার জন্য আমি অপারেশনটা করছিলাম, অর্থাৎ কিনা তার মাসিকের প্রবলেম পরিমাণ অনেক বেশি হচ্ছিল বা ব্যথা, এগুলো কিন্তু পুরোপুরি সলভ নাও হতে পারে। কাজেই মায়োমেক্টমি অপারেশনটা সবার জন্য নয়, এটা সিলেক্টিভ কেসে আমরা করব। যাদের জরায়ু রেখে দেওয়া প্রয়োজন, যাদের ভবিষ্যতে বাচ্চার প্রয়োজন, হ্যাঁ ফ্যামিলি ইনকমপ্লিট, তাদের বেলায়। এবার আসি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, যে হিস্টেক্টমি। হিস্টেক্টমি মানে কিন্তু আমরা জরায়ুটা ফেলে দিচ্ছি টিউমার সহ, তার মানে ভবিষ্যতে তার কিন্তু টিউমার আসার আর কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। এদিক থেকে পেশেন্ট একদম ভালো। তো তুমি যেটা বলছিলে, যেটা রোগীরা এসে আমাদের কাছে জিজ্ঞেস করে, অপারেশনের কথা বললেই সবার খুব মানে টেনশন, ভয় কাজ করে, যে আসলে প্রথমত ভয়টা হলো যে আমাকে অ্যানেস্থেসিয়া দিলে আমি আবার মানে সুস্থ হব কিনা বা আমার মানে জ্ঞান ফিরবে কিনা, এটা একটা প্রবলেম। তো এক্ষেত্রে আমি বলবো যে আসলে যেহেতু জরায়ুর অপারেশন আমাদের জন্য এখন কিন্তু আসলে অনেক ইজি একটা প্রসিডিওর আমি বলবো, কারণ এখন কিন্তু সিজারের মতোই আমরা মানে অপারেশনে গেলে অ্যাভেলেবল, এবং আমরা কিন্তু জেনারেল অ্যানেস্থেসিয়া এখন আর দেই না বললেই চলে। আমরা মানে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়েই কিন্তু আমরা জরায়ু অপারেশন এখন করি। তার মানে ফুল অজ্ঞান না করে তার জ্ঞান থাকবে কিন্তু কোমর থেকে তার অবশ হয়ে গেল, যেটা সিজারিয়ান সেকশনের সময় আমরা ব্যবহার করি, সেই ধরনের অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা অপারেশন করতে পারি। কাজে এই যে পেশেন্ট জ্ঞান ফিরবে কিনা, এই ভয়টা কিন্তু নেই। আর দ্বিতীয় হলো যে জরায়ু ফেলার পরে কি প্রবলেম হয়। জরায়ু ফেলার পরে মেয়েদের শুধুমাত্র মাসিকটা বন্ধ হয়ে যাবে, এবং জরায়ুর যে কাজ মেইনলি হলো মাসে মাসে মাসিক হওয়া আর হচ্ছে প্রেগন্যান্সি সম্ভব না, এই দুটোই হলো জরায়ুর কিন্তু কাজ। কাজে জরায়ু ফেলার সঙ্গে সঙ্গে তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল, আর ভবিষ্যতে প্রেগন্যান্সি হবার কোনো সুযোগ থাকছে না। এটাই কিন্তু মেইন মানে কনসার্ন। কিন্তু রোগীরা আসলে অনেক ক্ষেত্রেই একটু কনফিউশনে পড়ে, বিশেষ করে পেশেন্টের হাজবেন্ড বা ফ্যামিলি মেম্বার, যে ওর আসলে রেগুলার লাইফে কোনো প্রবলেম হবে কিনা। এটা সবচেয়ে বড় প্রশ্ন, বড় ইস্যু। এবং কনজুগাল লাইফটা হ্যাম্পার হবে কিনা, এটা হলো আমাদের কাছে খুব কমনলি আস্কিং কোয়েশ্চেন পেশেন্টদের। তো আমরা আসলে যেটা বলি যে আসলে জরায়ু থেকে কিন্তু মেয়েদের কোনো হরমোন আসে না, কাজেই এই প্রবলেমগুলো কিন্তু জরায়ু ফেলে দিলে হবার কোনো সুযোগ নেই। তবে মেয়েদের জরায়ুর দুই পাশে থাকে দুটো ওভারি, যেটা কিনা আমাদেরকে হরমোন সাপ্লাই দেয়, ইস্ট্রোজেন হরমোন সাপ্লাই দিয়ে থাকে। আমরা যখন ইউট্রাস ফেলি, ওভারিগুলো যদি রেখে দেওয়া হয় বা ওভারিতে যদি কোনো প্রবলেম না থাকে, আমরা কিন্তু ওভারি ফেলতে চাই না। ওভারি আমরা জানি মেয়েদের জন্য ওভারিটা খুবই ভ্যালুয়েবল, এবং এটা হরমোনের সোর্স। যদি কোনো কারণে আমার ওভারি স্যাক্রিফাইস করতেও হয়, যদি ওভারিতে কোনো সিস্ট থাকে বা অ্যাসোসিয়েটেড কোনো কমপ্লিকেশনস থাকে, ওভারি ফেলে দিলে তার হরমোনের সোর্সটা চলে গেল। তারপরেও কিন্তু আমাদের শরীরে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা অন্যান্য কিছু জায়গা থেকে ইস্ট্রোজেন হরমোন কিন্তু আমরা পাই, মেয়েরা কিন্তু এই হরমোনটা পাচ্ছে। জরায়ু ফেললে কিন্তু ইস্ট্রোজেনের কোনো ডেফিসিয়েন্সি হয় না। আজকে আমার এই প্রোগ্রামের মাধ্যমে আসলে দর্শকদের কাছে এই মেসেজটা আমি দিতে চাই, যে আমি যদি শুধু জরায়ু অপারেশন করি, তাহলে পোস্টমেনোপোজাল কোনো সিমটমস, কনজুগাল লাইফে কোনো প্রবলেম, তার কোনো ধরনের রেগুলার অ্যাক্টিভিটিসে কিন্তু কোনো প্রবলেম হবার কথা নয়, কোনো সুযোগ নেই। তার মানে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। অবশ্যই এই ধরনের জটিলতায় সুনির্দিষ্ট চিকিৎসকের কাছে যাওয়া এবং সঠিক চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি। ম্যাম, অনেকেই রয়েছেন যারা এই রোগটি নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন, মাসিকের অনিয়মিত ইরেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে, চাকা রক্ত যাচ্ছে, তারপরেও অপারেশনের কথা বলার পরে অনেকেই অপারেশন করাচ্ছেন না কিংবা সুনির্দিষ্ট চিকিৎসা গ্রহণ করছেন না। তাদের ক্ষেত্রে পরবর্তীতে কি ধরনের জটিলতার সম্মুখীন হতে পারেন?
আসলে এই টিউমারটা বিভিন্ন ধরনের কমপ্লিকেশন করতে পারে, যদিও এখান থেকে ক্যান্সার হবার ঝুঁকি কম, কিন্তু পেশেন্ট যদি ট্রিটমেন্ট না করে তাহলে তো এই টিউমারটা আস্তে আস্তে বড় হবে। কতদিনে বড় হবে বা কি রেটে বড় হবে এটা আসলে প্রেডিক্ট করা মুশকিল। হ্যাঁ, কিন্তু যদি তার সিমটম হয়, যেমন তার অ্যানিমিয়া হচ্ছে, সে যদি ট্রিটমেন্ট না করে, অথবা আমি ট্রিটমেন্ট করে দিলাম, তাকে ব্লাড দিয়ে দিলাম, তার অ্যানিমিয়া কারেকশন করলাম, তাকে ওরালি আমি কিছু ড্রাগস প্রেসক্রাইব করে দিলাম, কিন্তু সে যদি রেগুলার চেক আপ বা ফলো আপে না থাকে, বা যাকে অপারেশন করার দরকার সে যদি অপারেশনটা না করে, তাহলে তো টিউমারটা আসলে তার থেকেই যাবে এবং প্রবলেমটা তার করতেই থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় টিউমারের মধ্যে বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ চেঞ্জ হয়। হ্যাঁ, যেমন টিউমারের মধ্যে হায়ারিন ডিজেনারেশন, রেড ডিজেনারেশন, বিভিন্ন ধরনের মানে ইন্ট্রাসিস্টিক হেমোরেজ হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় টিউমারটা যদি পেডাঙ্কুলেটেড হয় বা টিউমারটা যদি ইউট্রাসের বাইরের দিকে থাকে, অনেক ক্ষেত্রে এটা কিন্তু পেটের ভিতরে পাক খেয়ে যাওয়ার ভয় থাকে, যেটাকে আমরা বলি টর্শন। এই ধরনের প্রবলেম হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা ইনফার্টিলিটির কারণ হচ্ছে, এটাও একটা কমপ্লিকেশন হতে পারে। আর খুব লেস চান্স থাকে যে অনেক ক্ষেত্রে এটা ক্যান্সারের দিকে চলে যাচ্ছে। তো আমার মনে হয় যে আসলে সার্জারি যখন করা দরকার, একজন ডক্টর বা কনসালটেন্ট যখন বলছেন যে তোমার এটা অপারেশন করে ফেলে দিলেই ভালো হয়, আমার মনে হয় পেশেন্ট যদি ডক্টরের সাথেই ঠিকমতো কনসাল্ট করে ব্যাপারটা বুঝে নেয় যে আমি এখন অপারেশন চাচ্ছি না, বা এটার অল্টারনেটিভ কি হতে পারে, অথবা জটিলতা মুক্ত উপায়ে আমি কিভাবে অপারেশনটা করতে পারি, বা অপারেশনের পরবর্তীতে আমার কোনো অসুবিধা হবে কিনা, আমার মনে হয় এটাই বেস্ট সলিউশন। কারণ একজন ডক্টরই তাকে ভালো চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে পারে। এবং এই বিষয়ে অবশ্যই ডাক্তারের উপর পূর্ণাঙ্গ ভরসা রেখে সঠিক চিকিৎসা গ্রহণ করা সকলের একান্ত কর্তব্য। ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আছি। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় থেকে আমাদের মাঝে কিছুটা সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ অর্থী, সুন্দর মডারেশনের জন্য ধন্যবাদ এসকেপ ফার্মাসিউটিক্যালস, ধন্যবাদ একুশে টিভি। প্রিয় দর্শক, এসকেপ নিবেদিত নারী স্বাস্থ্য আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথী থেকে আমাদের আয়োজন দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থী আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।